তাপসী ইস্যুতে আইনজীবী পান্নাকে সাংবাদিক মুশফিক ফজল, ইউনূস সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। কোথায় আছেন শেখ হাসিনা, যা বললেন জয়। আওয়ামী লীগের দোসর উর্মিকে গ্রেপ্তার করতে হবে, বললেন শহীদ আবু সাঈদের ভাই। দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি ঘরে বসে থাকে না, বললেন জিএম কাদের। আওয়ামী লীগ সরকারের 15.5 বছর, টাকা ছাপিয়ে ঋণ 1,32,000 কোটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তাপসী ইস্যুতে আইনজীবী পান্নাকে সাংবাদিক মুশফিক ফজল, ইউনূস সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। ছাত্র জনতার আন্দোলনের শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনা আসেন সদ্য বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। তাপসীকে প্রথমে বদলি এবং পরবর্তীতে বরখাস্ত করার বিষয়টি সহজে মানতে পারেনি আইনজীবী জেএইচ খান পান্না। গণমাধ্যমকে ডেকে সাক্ষাৎকার দিয়ে প্রকাশ্যে তাপসীর পক্ষ নেন তিনি। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক মুশফিক ফজল আনসারী। তিনি বলেছেন, তাবাসসুম উর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্ন পালাতক স্বৈরাচারিণীর গর্বিত উত্তরাধিকারিণী হতে চায় হোক, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুঙ্কার দিবে, এটা সহ্য করা যায় না। ওই সরকারি কর্মকর্তা ছাত্র জনতার বিপ্লব এবং এই বিপ্লবের মহানায়ক আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। আইনজীবী পান্নাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, খবরে দেখলাম অ্যাডভোকেট জেএইচ খান পান্না তার জন্য দরদি হয়েছেন। আমার জানতে চাওয়া, উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারের কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছে, তবে তিনি কি ব্যবস্থা নেবেন? তাকে কি অবহেলায় তা করতে দেবেন? শোনেন, তবে সরকার প্রধান প্রফেসর ইউনূসের উদারতাকে দুর্বলতা মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর সরকারের দায়িত্বরতদের বলি, ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি প্রদর্শন নয়। নিরপেক্ষতার নামে কেউ যাতে খুনিদের পক্ষাবলম্বন না করে বা পুনর্বাসন চেষ্টা না করেন, বাকিটার পাবলিক করতে চায় না। কোথায় আছেন শেখ হাসিনা, যা বললেন জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এদিনে হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত 2 মাসে নানা আলোচনা সমালোচনা হয়। এ অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়ায়, ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল। ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়। জয় বলেন, আমার মা ভারত ছেড়ে দিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়, তিনি এখনো ভারতে অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই। আর গত 3রা অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার নির্বাচনের লড়াইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি কখনো কোন সিদ্ধান্ত নিইনি। আওয়ামী লীগের দোসর উর্মিকে গ্রেপ্তার করতে হবে, বললেন শহীদ আবু সাঈদের ভাই। শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেছেন, অনলাইনে জানতে পারি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আওয়ামী লীগের দোসর, তিনি সরকারি কর্মকর্তা হয়ে আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন, সুশীল সমাজকে মায়াকান্না করতে বলেছেন। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সাহস পান? তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি এই কর্মকর্তাকে স্থায়ীভাবে তার পদ থেকে বরখাস্ত করা হোক এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কটূক্তিকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে আগামী 48 ঘন্টার মধ্যে স্থায়ী বরখাস্ত না করা হলে উত্তরবঙ্গ ব্লকেডের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি ঘরে বসে থাকে না, বললেন জিএম কাদের। দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানি এবং লাখো মানুষের অবর্ণনীয় দুর্ভোগে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। তাদের মাঝে খাবার, ওষুধ ও শিশু খাদ্যের অভাবে হাহাকার উঠেছে। বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরি সহায়তা পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আরেক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতাকর্মী
কর্মীদের প্রতি নির্দেশ দেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না। বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতেও দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ সরকারের 15.5 বছর, টাকা ছাপিয়ে ঋণ 1,32,000 কোটি। বেপরোয়া গতিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় ঋণ নিয়ে অধিকাংশ সময় দেশ পরিচালনা করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে কোনো সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারই অতিমাত্রায় কেন্দ্রীয় ব্যাংকের উপর ঋণের জন্য নির্ভরশীল ছিল। 2009 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31 জুলাই পর্যন্ত 15.5 বছরে ক্ষমতাচ্যুত সরকার 1,32,228 কোটি টাকার ঋণ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের নামে এসব ছাপানো টাকা লুটপাট করার অভিযোগ আছে। এতে বাজারে টাকার প্রবাহ বেড়েছে। এর বিপরীতে উৎপাদন বাড়েনি, ফলে মূল্যস্ফীতির হার বেড়েছে, যা বিশেষ করে স্বল্প আয়ের মানুষকে নিষ্পেষিত করেছে, অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ভঙ্গুর করে তুলেছে। সূত্র জানায়, আওয়ামী লীগ 2009 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসে। এরপর থেকে দলটি টানা 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল। ওই সময় সরকার নানা প্রকল্প বাস্তবায়ন এবং ব্যাংক লুটের মাধ্যমে জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। সরকারের মন্ত্রী, সংসদ সদস্য সহ ঘনিষ্ঠ লোকজন টাকা আত্মসাৎ করে পাচার করেছে। এর মধ্যে ব্যাংকে থাকা জনগণের আমানত যেমন রয়েছে, তেমনই কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় নেওয়া ঋণও রয়েছে। 5ই আগস্টের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। ফলে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের ক্ষমতার অবসান ঘটে। কিন্তু অর্থনৈতিক বিশৃঙ্খলা এখন আরো প্রকট হয়েছে, যা মোকাবেলা করতে হচ্ছে নতুন সরকারকে। এ প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, বিদায়ী সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে মাত্রাতিরিক্ত ঋণ নেওয়ার ক্ষত এখনো অর্থনীতির সর্বত্র বিরাজমান। ছাপানো টাকায় ঋণ নেওয়া খুব সহজ, কিন্তু এর দায় অনেক, যা জনগণের উপর পড়ে। টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতির হার বেশি বাড়তে ভূমিকা রেখেছে। ছাপানো টাকা উৎপাদন খাতে ব্যবহার হলে এরকম ছিল, কিন্তু সেগুলো ব্যবহার করা হয়েছে বড় প্রকল্পে। এসব প্রকল্পের অর্থ পাচারের ঘটনাও ঘটেছে। ফলে একদিকে টাকার প্রভাব বেড়েছে, অন্যদিকে সেগুলো পাচার হয়েছে। এতে ডলার সংকট বেড়েছে। এসব মিলে ক্ষতের গভীরতাও প্রকাশ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একটি গবেষণা প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, স্বাধীনতার পর থেকে 2008 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে ছাপানো টাকায় নেওয়া ঋণের স্থিতি ছিল 25,109 কোটি টাকা। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার এসব ঋণ নিয়েছে। 2009 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এরপর থেকে টানা তারাই ক্ষমতায় থাকে। 5ই আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এ হিসাবে 2009 সালের জানুয়ারি থেকে গত 4 আগস্ট পর্যন্ত সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব ঋণ নিয়েছে। সেগুলো আওয়ামী লীগ সরকারের গৃহীত ঋণ হিসেবে চিহ্নিত। 31 জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 1,57,337 কোটি 20 লাখ টাকা। এই হিসাবে শুধু আওয়ামী লীগ সরকারি গড়ে 15.5 বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে 1,32,228 কোটি 20 লাখ টাকা। আলোচ্য সময়ে দেশের উৎপাদনের প্রবৃদ্ধি বা জিডিপির আকারও বেড়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় ঋণ বেড়েছে মাত্রাতিরিক্তভাবে। ওই সময় সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রবণতা বেড়েছে 5.27 গুণ। পাশাপাশি ব্যাংক ঋণ ও বৈদেশিক ঋণও বেড়েছে। তবে 1982 সালে এরশাদ সরকারের ক্ষমতা গ্রহণের আগে ছাপানো টাকায় ঋণের স্থিতি ছিল খুবই কম। এরশাদ সরকার টাকা ছাপিয়ে সরকার পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে ওঠে বেশি। 1991 সালে বিএনপি সরকারের আমলেও ছাপানো টাকায় ঋণের স্থিতি তেমন বাড়েনি। 1996 সালে পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যয় নির্বাহের বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণের নির্ভরতা বাড়িয়েছে। ওই সময় প্রথমবারের মতো ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ ব্যবস্থার লক্ষ্যমাত্রা বাজেটে ঘোষণা করা হয়। তখন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। এর আগে কোনো সরকার এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতো না। এরপর থেকে এখনো পর্যন্ত প্রতি বছরই বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার কোনো লক্ষ্যমাত্রা এখনো পর্যন্ত কোনো সরকার ঘোষণা দিয়ে নির্ধারণ করছে না। অথচ বেপরোয়াভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বিদায়ী সরকার। কেন্দ্রীয় ব্যাংক থেকে মাত্রাতিরিক্ত ঋণ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ সরকার। তারপরও ঋণ নেওয়া বন্ধ করেনি। কোনো বছর বেশি ঋণ নিয়েছে, কোনো বছর নতুন ঋণ না নিয়ে আগের ঋণ পরিশোধ করেছে কিছুটা। তবে গড় হিসাবে ঋণ নিয়েছে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে 2022 সালের জুলাই থেকে 2023 সালের জুন পর্যন্ত। ওই সময় সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে 97,684 কোটি টাকা। এটাই ছিল সর্বোচ্চ ঋণ গ্রহণ। বৈশ্বিক মন্দার কারণে সরকারের খরচ বেড়ে যাওয়া এবং আয় কমে যাওয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ গ্রহণ করতে হয়েছে। এছাড়া ওই সময় ব্যাংকগুলোয় ডলার সংকটের কারণে তারল্য সংকট দেখা দেয়, যে কারণে ব্যাংক থেকেও বেশি ঋণ নিতে পারছিল না। ফলে ওই সময় ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 1,57,640 কোটি টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ ঋণ নিয়েছিল করোনা সংক্রমণের সময় 2020 সালে জুলাই থেকে 2021 সালে জুন পর্যন্ত ঋণ নিয়েছিল 31,404 কোটি টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ঋণ নিয়েছে 2021 সালে জুলাই থেকে 2022 সালে জুলাই পর্যন্ত 31,324 কোটি টাকা। মূলত ওই 3 বছর রাজস্ব আয় কমে যাওয়ায় সরকার বেশি করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ওই 3 বছরে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে 1,60,412 কোটি টাকা, যা বর্তমান স্থিতির চেয়ে বেশি। কিছু ঋণ শোধ করায় ঋণের স্থিতি কমেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।